ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেঁপু বাজাতে আরম্ভ করলেন। ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন, আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছাবেন। বেতার সাহেবের দিল খুব চাঙ্গা হয়ে উঠেছে। সর্দারজির সঙ্গে নানা রকম গল্প জুড়ে দিলেন ও আমাকেও আফগানিস্তান সম্বন্ধে নানা কাজের খবর, নানা রঙিন খবর গুজব বলে যেতে লাগলেন। তার কতটা সত্য, কতটা কল্পনা, কতটা ডাহা মিথ্যে বুঝবার মতো তথ্য আমার কাছে ছিল না। কাজেই একতরফা গল্প জমে উঠল ভালোই। তারই একটা বলতে গিয়ে ভূমিকা দিলেন। সামান্য জিনিস মানুষের সমস্ত জীবনের ধারা কীরকম অন্য পথে নিয়ে ফেলতে পারে বলুন। প্রায় ৩০ বছর পূর্বে এই নিমলার বাগানেই জনচল্লিশ কয়েদি আর তাদের পাহারাওয়ালা রাত কাটিয়ে সকালবেলা দেখে একজন কী করে পালিয়েছে। পাহারাওয়ালাদের মস্তকে বজ্রাঘাত। কাবুল থেকে যতগুলো কয়েদি নিয়ে বেরিয়েছিল, জালালাবাদে যদি সেই সংখ্যা দেখাতে না পারে তবে তাদের যে কী শাস্তি হতে পারে সে সম্বন্ধে তাদের আইন জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা কিছুই ছিল না। কেউ বলল ফাঁসি দেবে, কেউ বলল গুলি করে মারবে, কেউ বলল জ্যান্ত শরীর থেকে টেনে টেনে চামড়া তুলে ফেলবে। জেল যে হবে সে বিষয়ে কারো মনে কোনো সন্দেহ ছিল না। আর আফগান জেলের অবস্থা আর কেউ জানুক বা না জানুক, তারা বিলক্ষণ জানত। একবার সে জেলে ঢুকলে সাধারণত কেউ আর বেরিয়ে আসে না। যদি আসে তবে সে ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হতে, অথবা অন্যের স্কন্ধের ওপর শোয়ার হয়ে কফিনের ভেতর শুয়ে শুয়ে। আফগান জেল সম্বন্ধে তাই যেসব কথা শুনতে পাবেন তার বেশিরভাগই কল্পনা। মরা লোকে তো আর কথা কয় না। তা সে যাই হোক, পাহারাওয়ালা তো ভয়ে আধমরা। শেষটায় একজন বুদ্ধি বাতলালো যে রাস্তার যে কোনো একটা লোককে ধরে নিয়ে হিসেবে গোঁজামিল দিতে, পাছে অন্য লোক জানতে পেরে যায়। তাই তারা সাত তাড়াতাড়ি নিমলার বাগান ছেড়ে রাস্তায় বেরোলো। চতুর্দিকে নজর, কাউকে যদি একাকে পায় তবে তাকে দিয়েই কাজ হাসিল করবে। ভোরের অন্ধকার তখনও কাটেনি। এক হতভাগা গ্রামের রাস্তার পাশে প্রয়োজনীয় কর্ম করতে এসেছিল। তাকে ধরে শিকলি পরিয়ে নিয়ে চলল আর সকলের সঙ্গে জালালাবাদের দিকে। সমস্ত রাস্তা ধরে তাকে ইহলোক পরলোক সকল লোকের সকল রকম ভয় দেখিয়ে পাহাড়ওয়ালা শাসিয়ে বলল, জালালাবাদের জেলার তাকে কিছু জিজ্ঞেস করলে সে যেন শুধু বলে মা খুচিল ও পঞ্চম হস্তম, অর্থাৎ আমি ৪৫ নম্বরের, ব্যাস, আর কিচ্ছু না। লোকটা হয় অকাট মূর্খ ছিল, না হয় ভয় পেয়ে হতবুদ্ধি হয়ে গিয়েছিল, অথবা এও হতে পারে যে সে ভেবে নিয়েছিল যে কোনো কয়েদি যদি পালিয়ে যায় তবে সকলের পয়লা রাস্তায় যে সামনে পড়ে তাকেই সরকারি নম্বর পুষিয়ে দিতে হয়। অথবা হয়তো ভেবে নিয়েছিল রাস্তায় যে কোনো লোককে রাজার হাতি যখন মাথায় তুলে নিয়ে সিংহাসনে বসাতে পারে তখন তাকে জেলখানায় বা নিয়ে যেতে পারবে না কেন। বেতারবাণী বললেন, গল্পটা আমি কম করে জনা পাঁচেকের মুখে শুনেছি। ঘটনাগুলোর বর্ণনার বিশেষ ফেরফাকর হয় না, কিন্তু ওই হতভাগা কেন যে জালালাবাদের জেলারের সামনে সমস্ত ঘটনাটা খুলে বলবার চেষ্টা একবারও করল না, সেই বিচিত্র। সর্দারজি শুধালেন, অন্য কয়েদিরাও চুপ করে রইল? বেতারওয়ালা বললেন, তাদের চুপ করে থাকার প্রচুর কারণ ছিল। সবকটা কয়েদিই ছিল একই ডাকাত দলের, তাদেরই একজন পালিয়েছে। অন্য সকলের ভরসা সে যদি বাইরে থেকে তাদের জন্য কিছু করতে পারে। তার পালানোতে অন্য সকলের যখন সরো ছিল তখন তারা কিছু বললে তো তাকে ধরিয়ে দেবারই সুবিধা করে দেওয়া হতো। তা সে যাই হোক, সেই হতভাগ্য তো জালালাবাদের জাহান্নামে গিয়ে ঢুকলো। কিছুদিন যাওয়ার পর আর ৫ জনের সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারল কি বোকামি নাই সে করেছে। তখন একে ওকে বলে কয়ে আলা হজরত বাদশার কাছে সমস্ত ব্যাপারের বর্ণনা দিয়ে সে দরখাস্ত পাঠাবার চেষ্টা করল। কিন্তু জালালাবাদের জেলের দরখাস্ত সহজে হুজুরের কাছে পৌঁছায় না। জেলেরও ভয় পেয়ে গিয়েছে। ভালো করে শনাক্ত না করে বেকসুর লোককে জেলে পোড়ার সাজাও হয়তো তার কপালে আছে, অথবা হয়তো ভেবেছে সমস্তটাই গাঁজা, কিংবা ভেবেছে জেলের আর ৫ জনের মতো এরও মাথা খারাপ হয়ে গেছে। জালালাবাদের জেলের ভেতরে কাগজে কলমের ছড়াছড়ি নয়, অনেক ঝুলোঝুলি করে সে দরখাস্ত লেখায়। তারপর সে দরখাস্তের কী গতি হয় তার খবরাখবর পর্যন্ত বেচারির কানে এসে পৌঁছয় না। বিশ্বাস করবেন না, এই করে ১ মাস নয়, ২ মাস নয়, ১ বছর নয়, ২ বছর নয়, ঝাড়া ১৬টি বছর কেটে গিয়েছে। তখন তার মনের অবস্থা কী হয়েছে বলা কঠিন, তবে আন্দাজ বোধ করি অন্যায় নয়, সে তখন দরখাস্ত পাঠানোর চেষ্টা ছেড়ে দিয়েছে। এমন সময় তামাম আফগানিস্তান জুড়ে খুব একটা খুশির জশন উপস্থিত হইল। মুইনুস সুলতানের শাদী অথবা তার প্রথম ছেলে জন্মেছে।
আমির হাবিবুল্লাহ খুশির জোশে অনেক দান খয়রাত করলেন ও সে খয়রাতির বরসাত রুখাসুখা জেলেগুলোতেও পৌঁছল। শীতকাল, আমির তখন জালালাবাদে। ফরমান বেরোলো, জালালাবাদের জেলার যেন তাবৎ কয়েদিকে হুজুরের সামনে হাজির করে। হুজুর তার বেহদ মেহরবানি ও মহব্বতের তোড়ে বেএখতিয়ার হয়ে হুকুম দিয়ে ফেলেছেন যে খুদ তিনি হরেক কয়েদির ফরিয়াদ তকলিফের খানা তল্লাশি করবেন। বিস্তর কয়েদি খালাস পেল, তার বেশি কয়েদির মেয়াদ কমিয়ে দেয়া হলো। করে করে শেষটায় নিমলার সেই হতভাগা হুজুরের সামনে এসে দাঁড়ালো। হুজুর শুধালেন, তু কিস্তি, তুই কে? সে বলল, মা কুচিহেল ও পঞ্চম হস্তম, অর্থাৎ আমি তো ৪৫ নম্বরের। হুজুর যতই তার নাম ধাম কসুর সাজার কথা জিজ্ঞেস করেন ততই সে বলে শুধু ৪৫ নম্বরের। ওই এক বুলি এক জিগির। হুজুরের সন্দেহ হলো, লোকটা বুঝি পাগল। ঠাহর করার জন্য অন্য নানা রকম কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করা হলো। সূর্য কোন দিকে ওঠে, কোন দিকে অস্ত যায়, মা ছেলেকে দুধ খাওয়ায় না ছেলে মাকে? সব কথা ঠিক ঠিক উত্তর দেয়, কিন্তু তার নিজের কথা জিজ্ঞেস করলেই বলে, আমি তো ৪৫ নম্বরের। ১৬ বছর ওই মন্ত্র জপ করে করে তার বিশ্বাস হয়ে গেছে তার নাম নেই, ধাম নেই, সাকিন ঠিকানা নেই, তার পাপ নেই, পুণ্য নেই, জেলের ভেতরের বন্ধন নেই, বাইরেও মুক্তি নেই। তার সম্পূর্ণ অস্তিত্ব, তার সর্বৈব সত্তা ওই এক মন্ত্রে, আমি ৪৫ নম্বরের। শত দোষ থাকলেও আমির হাবিবুল্লাহর একটা গুণ ছিল, কোনো জিনিসের খেই ধরলে জট না ছাড়িয়ে তিনি সন্তুষ্ট হতেন না। শেষটায় সেই ডাকাতদের যে দু একজন তখনও বেঁচে ছিল তারাই রহস্যের সমাধান করে দিল। শুনতে পাই খালাস হওয়ার পরও বাকি জীবন সে ওই ৪৫ নম্বরের ভানুমতি তখনও কাটিয়ে উঠতে পারেনি। গল্প শুনে আমার সর্বশরীর কাঁটা দিয়ে উঠল। পরিপক্ক বৃদ্ধ সর্দারজির মুখে শুধু আল্লাহ মালিক, ক্ষুদা বাঁচানেওয়ালা। ততক্ষণে চড়াই আরম্ভ হয়ে গিয়েছে। কাবুল যেতে হলে যে ৭-৮ হাজার ফুট উঁচু পাহাড়ে চড়তে হয়, নিমলার এর কিছুক্ষণের পরেই তার আরম্ভ। সিলেট থেকে যারা শিলং গিয়েছেন, দেরাদুন থেকে মুসৌরি কিংবা মহাবলেশ্বরের কাছ থেকে পশ্চিমঘাট উত্তীর্ণ হয়েছেন, তাঁদের পক্ষে এরকম রাস্তার চুলের কাঁঠার বাগ, হাঁসুলি চাকের মোড় নতুন কিছু নয়। নতুনত্বটা হচ্ছে যে এ রাস্তায় কেউ মেরামত করে দেয় না, এখানে কেউ রেলিং বানিয়ে দেয় না, হরেক রকম সাইনবোর্ড দুদিকের পাহাড়ে সেঁটে দেয় না। বিশেষ সংকীর্ণ সংকট পেরোবার জন্য সময় নির্দিষ্ট করে দুদিকের মোটর আটকানো হয় না। মাটি ধসে রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তবে যতক্ষণ না জনা আষ্টেক ড্রাইভার আটকা পড়ে আপন আপন শাবল নিয়ে রাস্তা সাফ করে দেয়, ততক্ষণ পর্যন্ত পণ্ডিত মশায়ের রাধে গো ব্রজ সুন্দরী পার করো বলা ছাড়া আর অন্য কিছু করার নেই। যারা শীতকালে এই রাস্তা দিয়ে গিয়েছেন তাদের মুখে শুনেছি যে রাস্তার বরফও নিজেদের সাফ করতে হয়। অবশ্য বরফ সাফ করাতে আভিজাত্য আছে। শুনেছি স্বয়ং হুমায়ুন বাদশাহ নাকি শের শাহের তাড়া খেয়ে কাবুল না কান্দাহার যাবার পথে নিজ হাতে বরফ সাফ করেছিলেন। শিলং নৈনিতাল যাবার সময় গাড়ির ড্রাইভার অন্তত এই সান্ত্বনা দেয় যে দুর্ঘটনা বড় একটা ঘটে না। এখানে যদি কোনো ড্রাইভার এরকম কথা বলে তবে আপনাকে শুধু দেখিয়ে দিতে হবে রাস্তার যে কোনো এক পাশ ১০০০ ফুট গভীর খাদে দুর্ঘটনায় অপমৃত্যু দু একটা মোটর গাড়ির কঙ্কাল। মনে পড়ছে কোনো এক হিল স্টেশনের চড়াইয়ের মুখে দেখেছিলুম ড্রাইভারদের বুকে যমদূতের ভয় জাগাবার জন্য রাস্তার কর্তা ব্যক্তিরা একখানা ভাঙা মোটর ঝুলিয়ে রেখেছেন, নিচে বড় বড় হরফে লেখা, সাবধানে না চললে এই অবস্থা তোমারও হতে পারে। কাবুলের রাস্তার মুখে সেরকম ব্যাপক কোনো বন্দোবস্তের প্রয়োজন হয় না। চোখ খোলা রাখলে দুদিকে বিস্তর প্রাঞ্জল উদাহরণ দেখতে পাওয়া যায়। সবচেয়ে চিত্তির যখন হঠাৎ বাঁক নিয়ে সামনে দেখতে পাবেন ৮ মাইল লম্বা উটের লাইন, একদিকে পাহাড়ের গা আর একদিকে ১০০০ ফুট গভীর খাদ, মাঝখানে গাড়ি বাদ দিয়ে রাস্তা ক্লিয়ারিং ১ হাত। তার ভেতর দিয়ে নড়বড়ে উট দূরের কথা, শান্ত গাধাও পেরোতে পারে না। চওড়া রাস্তার আশায় ৮ মাইল লম্বা উটের সারিকে পিছু ঠেলে নিয়ে যাওয়াও অসম্ভব। তখন গাড়ি ব্যাক করে চলে উল্টো দিকে। সে অবস্থায় পেছনের দিকে তাকাতে পারেন এমন স্থিরপ্রজ্ঞ, এমন স্নায়ুবিহীন স্থিতদি মুনিপ্রবর আমি কখনো দেখিনি। সবাই তখন চোখ বন্ধ করে কলেমা পড়ে আর মোটর না থামা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। তারপর চোখ খুলে যা দেখে তাও পিলো চমকা নিয়া। আস্তে আস্তে একটা একটা করে উট সেই ফাঁকা দিয়ে যাচ্ছে। তারপর বলা নেই কোয়া নেই, একটা উট হঠাৎ আতপাক নিয়ে ফাঁকটুকু চওড়াচৌড়ি বন্ধ করে দেয়।
পিছনের উটগুলো সঙ্গে সঙ্গে না থেমে সমস্ত রাস্তা জুড়ে ঝামেলা লাগায়। স্রোতের জলে বাদ দিলে যেরকম জল চতুর্দিকে ছড়িয়ে পড়ে। যে উটটা রাস্তা বন্ধ করেছে তাকে তখন সোজা করে ফের এগিয়ে নিয়ে যাবার জন্য জনা পাঁচেক লোক সামনে থেকে টানাটানি করে, আর জন বিশেক পেছন থেকে চেঁচামেচি হই হল্লা লাগায়। অবস্থাটা তখন অনেকটা ছোট ঘড়ির ভেতরে আনাড়ি ড্রাইভার মোটর ঘোরাতে গিয়ে আটকা পড়ে গেলে যেরকম হয় সেরকম। পার্থক্য শুধু এইটুকু যে সেখানে 1000 ফুট গভীর কোনো খাদের ভয় নেই, আর আপনি হয়তো রকে বসে বিড়ি হাতে আন্ডা বাচ্চা নিয়ে গোষ্ঠীসুখ অনুভব করছেন। এই অবস্থায় যদি পেছন থেকে আর এক সারি উট এসে উপস্থিত হয় তবে দুটোর সম্পূর্ণ খোলতাই হয়। আধ মাইল ধরে সমস্ত রাস্তা জুড়ে তখন ঢাকা দক্ষিণের মেলার গরুর হাট বসে যায়। বুখারা, সমরকন্দ, সিরাজ, বদকশান সেই দয়ে মজে গিয়ে চিৎকার করে, গালাগাল দেয়, জট খোলে, ফের পাকায়, অস্ত্র সম্বরণ করে, দুদণ্ড জিরিয়ে নেয়, ঢেলে সেজে ফের গোড়া থেকে উড্র কায়দায় আরম্ভ করে। করে কমললোচন শ্রীহরি, খরে খগ আসনে মুরারি, গড়ে গরুর স্মৃতিশক্তির উপর নির্ভর করাই যদি সত্য নিরূপণের একমাত্র উপায় হয়, তবে আমাকে স্বীকার করতেই হবে যে আমি আজও সেই রাস্তার মাঝখানে মোটরের ভেতর কোনোয়ের ওপর ভর করে 2 হাতে মাথা চেপে ধরে বসে আছি। জট পাকানো স্পষ্ট মনে আছে, কিন্তু সেটা কি করে খুলল, মোটর আবার কি করে চলল, একদম মনে নেই। ফ্রান্সের বেতারবাণী আরম্ভ হয় ইসিপারি অর্থাৎ হেথায় প্যারিস দিয়ে। কাবুল ইউরোপীয় কোনো জিনিস নকল করতে গেলে ফ্রান্সকে আদর্শরূপে মেনে নেয় বলে কাবুল রেডিও 2 সন্ধ্যা আপন অভিজ্ঞতাবাণী প্রচারিত করে ইনজা কাবুল অর্থাৎ হেথায় কাবুল বলে। মোটরেও বেতারবাণী হলো ইনজা কাবুল, কিন্তু তখন সন্ধ্যা হয়ে গিয়েছে বলে বেতারযোগে প্যারিস অথবা কাবুলের যতটা দেখবার সুবিধা হয় আমার প্রায় ততটাই হলো। হেডলাইটের জোরে কিছু যে দেখব তারও উপায় ছিল না। পূর্বেই বলেছি বাসখানার মাত্র একটি চোখ। সাঁঝের পিদিম দেখাতে গিয়ে সর্দারজি তার উপর আবিষ্কার করলেন যে সেই চোখটিও খাইবারের রৌদ্রদাহনে গান্ধারীর চোখের মতো কানা হয়ে গিয়েছে। সর্দারজির নিজের জন্য অবশ্য বাসের কোনো চোখেরই প্রয়োজন ছিল না, কারণ তিনি রাতকানা। কিন্তু রাস্তার 45 নম্বরীদের উপকারের জন্য প্যাসেঞ্জারের কাছ থেকে একটি হারিকেন জোগাড় করা হলো। হ্যান্ডিম্যান সেইটা নিয়ে একটা মডগার্ডের উপরে বসল। আমি সভয়ে সর্দারজিকে জিজ্ঞেস করলুম, হারিকেনের সামান্য আলোতে আপনার মোটর চালাতে অসুবিধা হচ্ছে না তো? সর্দারজি বললেন, হচ্ছে বই কি, আলোটা চোখ ধাঁধিয়ে দেয়, ওটা না থাকলে গাড়ি জোরে চালাতে পারতুম। মনে পড়ল দেশের মাঝিরাও অন্ধকার রাত্রে নৌকার সম্মুখে আলো রাখতে দেয় না। কিন্তু ভাগ্য বিধাতা, অন্ধ হওয়ার সত্ত্বেও তো কবি তাঁরই হাতে গোটা দেশটার ভার ছেড়ে দিয়ে গেছেন। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চিরসারথি তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি। কিন্তু কবির তুলনায় দার্শনিক ঢের বেশি হুঁশিয়ার হয়। তাই বোধহয় কবির হাতে রাষ্ট্রের কী দুরবস্থা হতে পারে তারই কল্পনা করে প্লেটো তার আদর্শ রাষ্ট্র থেকে ভালো মন্দ সব কবিকেই অবিচারে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন। এসব তত্ত্বচিন্তা না করা ছাড়া তখন অন্য কোনো উপায়ও ছিল না। যদিও কাবুল উপত্যকার সমতল ভূমি দিয়ে তখন গাড়ি চলছে, তবু দুটো একটা মোড় সবসময় থাকার কথা। সেসব মোড় নেবার সময় আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করেছিলাম, এবং সেই খবরটি সর্দারজিকে দেওয়াতে তিনি যা বললেন তাতে আমার ভয় ডর সব কেটে গেল। তিনি বললেন, আম্মু চোখ বন্ধ করি। শুনে আমি যা চোখ বন্ধ করলুম তার সঙ্গে গান্ধারের চোখ বন্ধ করার তুলনা করা যায়। সে যাত্রা যে কাবুল পৌঁছতে পেরেছিলুম তার একমাত্র কারণ বোধহয় এই যে রগরগে উপন্যাসের গোয়েন্দা শত বিপদেও মরে না। ভ্রমণ কাহিনী লেখকের জীবনেও সেই সূত্র প্রযোজ্য। গুমরুক বা কাস্টম হাউস তখন বন্ধ হয়ে গিয়েছে, বিছানাখানা পর্যন্ত ছাড়ল না। টাঙ্গা নিয়ে ফরাসি রাজদূতাবাসের দিকে রওনা হলুম। কাবুল শহরে আমার একমাত্র পরিচিত ব্যক্তি সেখানেই থাকতেন। শান্তিনিকেতনে তিনি আমার ফার্সির অধ্যাপক ছিলেন ও তখন ফার্সি রাজদূতাবাসে কর্ম করতেন। টাঙ্গা 3 মিনিট চলার পরেই বুঝতে পারলুম মস্কো রেডিও কোন ভরসায় তাবৎ দুনিয়ার প্রলেতারিয়াকে সম্মিলিত হওয়ার জন্য ফতোয়া জারি করে। দেখলুম কাবুল শহরে আমার প্রথম পরিচয়ের প্রলেতারিয়ার প্রতীক টাঙ্গাওয়ালা আর কলকাতার গাড়িওয়ালার মধ্যে কোনো তফাৎ নেই। আমাকে উজবুক পেয়ে সে তার কর্তব্য শেয়ালদার কাপ্তেনদের মতন তখন স্থির করে নিয়েছে। বেতারওয়ালা তাকে পই পই করে বুঝিয়ে দিয়েছিলেন ফরাসি দূতাবাসে কি করে যেতে হয়,
সেও বারবার চশম বসর ও চশম অর্থাৎ আমার মাথার দিব্যি, আপনার তামিল এবং হুকুম আমার চোখের জ্যোতির ন্যায় মূল্যবান ইত্যাদি শপথ কসম খেয়েছিল। কিন্তু কাজের বেলায় 2 মিনিট যেতে না যেতেই সে গাড়ি দাঁড় করায়, বেছে বেছে কাবুল শহরের সবচেয়ে অকাট মূর্খকে জিজ্ঞেস করে ফরাসি দূতাবাসে কী করে যেতে হয়। অনেকে অনেক উপদেশ দিলেন। এক গুণী শেষটায় বললেন, ফরাসি রাজদূতাবাস সে তো প্যারিস, যেতে হলে। আমি বাধা দিয়ে বললুম, বোম্বাই গিয়ে জাহাজ ধরতে হয়। চলো হে টাঙ্গাওয়ালা, পেশোয়ার অথবা কান্দাহার, যেটা কাছে পড়ে, সেখান থেকে বোম্বাই। টাঙ্গাওয়ালা ঘাড়েল বুঝল। বাঙাল বলিয়া করিও না হেলা, আমি ঢাকার বাঙাল নহি গো। তখন সে লবি দরিয়া দেহ আফগান শহর আড়া হয়ে ফরাসি রাজদূতাবাস পৌঁছল। কাবুল শহর ছোট, কম করে 3বার সে ওই রাস্তা দিয়ে আগেই নিয়ে গেছে। চতুর্দিকে পাহাড়, এর চেয়ে পেঁচালো কেপ অব গুড হোপ চেষ্টা করলেও হয় না। আমি কিছু বললে এতক্ষণ ধরে সে এমন ভাব দেখাচ্ছিল যে আমার কাঁচা ফরাসি সে বুঝতে পারে না। এবার আমার পালা। ভাড়া দেবার সময় যে যতই নানা রকম যুক্তিতর্ক উত্থাপন করে, আমি ততই বোকার মতো তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাই, আর একঘেয়ে আলোচনায় নতুনত্ব আনবার জন্য তার খোলা হাত থেকে আমারই দেওয়া 2-4 আনা কমিয়ে দেই। সঙ্গে সঙ্গে আমার ভাঙা ফার্সিকে একদম ক্ষুদ্র বানিয়ে দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে বলি, বুঝেছি বুঝেছি, তুমি ইমানদার লোক। বিদেশি বলে না জেনে বেশি দিয়ে ফেলেছি, অত বেশি নিতে চাও না। মাশা আল্লাহ, সুবহান আল্লাহ, খুদা তোমার জিন্দেগি দরাজ করুক। তোমার বেটা বেটির পয়সা সরালেই সে আত্মকণ্ঠে চিৎকার করে ওঠে, আল্লাহ রসুলের দোহাই কাড়ে, আর ইমান ইনসাফ সম্বন্ধে সাদি রুমের বয়াত আওড়ায়। এমন সময় অধ্যাপক বগদানভ এসে সব কিছু রফারফি করে দিলেন। যাবার সময় সে আমাকে এক দফা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত মেপে নিয়ে অত্যন্ত মোলায়েম ভাষায় শুধালো, আপনার দেশ কোথায়? বুঝলাম, গয়ার পান্ডার মতো, ভবিষ্যৎ সতর্কতার জন্য। কে বলে বাঙালিহীন? আমরা হেলায় লঙ্কা করিনি জয়। রাতের বেলায় বগদানভ সাহেবের সঙ্গে আলাপ পরিচয় করার সুবিধা। সমস্ত রাত ধরে পড়াশোনা করেন আর দিনের বেলা যতটা পারেন ঘুমিয়ে নেন। সে কারণেই বোধহয় তিনি ভারতবর্ষের সব পাখির মধ্যে পেঁচাকে বেশি পছন্দ করতেন। শান্তিনিকেতনে তিনি যে ঘরটায় ক্লাস নিতেন, নন্দবাবু তারই দেয়ালে একটা পেঁচা এঁকে দিয়েছিলেন। বগদানভ সাহেব তাতে ভারী খুশি হয়ে নন্দবাবুর মেলা তারিফ খুলেছিলেন। বগদানভ জাতির রুশ, মস্কোর বাসিন্দা ও কট্টর জারপন্থী। 1917 সালের বিপ্লবের সময় মস্কো থেকে পালিয়ে আজারবাইজান হয়ে তেহরান পৌঁছান। সেখান থেকে বসরা হয়ে বোম্বাই এসে বাসা বাঁধেন। ভালো পেহলেভি বা পহলভি জানতেন বলে বোম্বাইয়ের জরস্তুস্তিকামা প্রতিষ্ঠান তাকে নিয়ে সেখানে অনেক পুঁথিপত্রের অনুবাদ করিয়ে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ সেই সময় রুশ পণ্ডিতদের দুরবস্থায় সাহায্য করার জন্য এক আন্তর্জাতিক আহ্বানে ভারতবর্ষের পক্ষ থেকে সাড়া দেন এবং বোম্বাইয়ে বগদানভের সঙ্গে দেখা হলে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই তাকে ফরাসির অধ্যাপক রূপে শান্তিনিকেতনে নিয়ে আসেন। 1917 সালের পূর্বে বগদানভ রুশের পররাষ্ট্র বিভাগে কাজ করতেন এবং সেই উপলক্ষে তেহরানে 8 বছর কাটিয়ে অতি উৎকৃষ্ট ফার্সি শিখেছিলেন। রবীন্দ্রনাথ যখন পরবর্তীকালে ইরান যান, তখন সেখানে ফার্সির জন্য অধ্যাপক অনুসন্ধান করলে পণ্ডিতরা বলেন যে ফার্সি পড়াবার জন্য বগদানভের চেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত পাওয়া অসম্ভব। কাবুলের অন্য জহুরিদের মুখেও আমি শুনেছি। আধুনিক ফার্সি সাহিত্যে বগদানভের লিখন শৈলী আপন বৈশিষ্ট্য দেখিয়ে বিদগ্ধজনের শ্রদ্ধাভাজন হয়েছে। ইউরোপীয় বহু ভাষা তো জানতেনই, তাছাড়া জাকতাই, উসমানলি প্রভৃতি অনেকগুলি অচেনা অজানা তুর্কি ভাষার উপভাষার জবরদস্ত মৌলবীও ছিলেন। কাবুলের মতো জগা খিচুড়ি শহরে দেশি বিদেশি সকলের সঙ্গেই তিনি তাদের মাতৃভাষায় দিব্যি স্বচ্ছন্দে কথা বলতে পারতেন। একদিকে অগাধ পাণ্ডিত্য, অন্যদিকে কুসংস্কারে ভর্তি। বাঁ দিকের ঘাড় ফিরিয়ে পিছনের চাঁদ দেখতে পেয়েছেন না, তো কুকড়ার ফোনায় যেন পা দিয়েছেন। সেই দুর্ঘটনার 3 মাস পরেও যদি তার পেয়ারা বেড়াল বমি করে, তবে ওই বাঁ কাঁধের ওপর দিয়ে অপয়া চাঁদ দেখাই তার জন্য দায়ী। মোয়ের তলা দিয়ে গিয়েছ, হাত থেকে পড়ে আরশি ভেঙেছে, চাবির গোছা ভুলে মেজের উপর রেখেছিলে, আর যাবে কোথায়? সে রাত্রে বগদানভ সাহেব তোমার জন্য 1 ঘন্টা ধরে আইকনের সামনে বিড়বিড় করে নানা মন্ত্র পড়বেন। গ্রিক অর্থোডক্স চার্চের তাবৎ সেন্টদের কাছে কান্নাকাটি করে ধর্ণা দেবেন। পরদিন ভোরবেলা তোমার চোখে মুখে মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে 3 বছর ধরে অপেক্ষা করবেন তোমার কাছ থেকে কোনো দুঃসংবাদ পাওয়ার জন্য। 3 বছর দীর্ঘমেয়াদ,
কিছু না কিছু ঘটবেই। তখন বাড়ি বয়ে এসে বগদানব সাহেব তোমার সামনে মাথা নিচু করে জানুতে হাত রেখে বসবেন। মুখে ওই একই কথা। বলিনি? তখন বলিনি? শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, বড় বড় সাধক মহাপুরুষ যেন এক একটা কাঠের গুঁড়ি হয়ে ভেসে যাচ্ছেন। শত শত কাক তার উপরেই বিনা মেহন্নতে ভবনদী পার হয়ে যায়। বগদানফের পাল্লায় পড়লে 3 দিনে দুনিয়ার কুল্লে কুসংস্কারের সম্পূর্ণ তালিকা আপনার মুখস্থ হয়ে যাবে। 1 মাসের ভেতর সেগুলো মানতে আরম্ভ করবেন। 2 মাসের ভেতর দেখতে পাবেন বগদানফ কাঠের গুঁড়িতে আপনি একা নন। আপনার এবং সাহেবের পরিচিত প্রায় সবাই তার উপরে বসে বসে ঝিমোচ্ছেন। ঘোর বেলেল্লা 2-1টা নাস্তিকের কথা অবশ্যই আলাদা। তারা প্রেম দিলেও কলসির কানা মারে। দয়ালু, বন্ধু বৎসল ও সদানন্দ পুরুষ। তার মুক্ত হস্তের বর্ণনা করতে গিয়ে ফার্সি অধ্যাপক বেনুয়া বলেছিলেন, ইল আশেত লে মাসিন আ পড়ছে লে মাকারনি, অর্থাৎ মাকারনি ফুটো করার জন্য তিনি মেশিন কিনেন, সোজা বাংলায় কাকের ছানা কিনেন। কাবুলের বিদেশি দুনিয়ার কেন্দ্রস্থলে ছিলেন বগদানব সাহেব। একটি আস্ত প্রতিষ্ঠান বললেও অত্যুক্তি হয় না, তাই তার সম্বন্ধে এত কথা বলতে হলো। এক বৃদ্ধা দুঃখ করে বলেছিলেন, পালা পর্বে নেমন্তন্ন পেলে অরক্ষণীয়া মেয়ে থাকলে মায়ের মহা বিপদ উপস্থিত হয়। রেখে গেলে গলায় আল, নিয়ে গেলে লোকের গাল। তারপর বুঝিয়ে বলেছিলেন, বাড়িতে যদি মেখে রেখে যাও তাহলে সমস্তক্ষণ দুর্ভাবনা, ভালো করলুম না মন্দ করলুম। যদি সঙ্গে নিয়ে যাও তবে সকলের কাছ থেকে একই গালাগাল, এতদিন ধরে বিয়ে দাওনি কেন? দেশ ভ্রমণে দেখলুম একই অবস্থা। মোকামে পৌঁছেই প্রশ্ন, দেশটার ঐতিহাসিক পটভূমিকা দেব কি দেব না? যদি না দাও সমস্তক্ষণ দুর্ভাবনা, ভালো করলুম না মন্দ করলুম। যদি দাও তবে লোকের গালাগাল নিশ্চিত খেতে হবে, বিশেষ করে আফগানিস্তানের বেলা। কারণ অরক্ষণীয়া কন্যার যেরকম বিয়ে হয়নি, আফগানিস্তানের ইতিহাসেরও তেমনি লেখা হয়নি। আফগানিস্তানের প্রাচীন ইতিহাস পোঁতা আছে সে দেশের মাটির তলায়, আর ভারতবর্ষের পুরাণ মহাভারতে। আফগানিস্তান গরিব দেশ। ইতিহাস গড়ার জন্য মাটি ভাঙবার ফুরসত আফগানের নেই। মাটি যদি সে নিতান্তই খোঁড়ে তবে সে কাবুলি মহেঞ্জোদারো বের করার জন্য নয়, কয়লার খনি পাবার আশায়। পুরাণ ঘাঁটাঘাঁটি করার মতো পাণ্ডিত্য কাবুলের এখনও হয়নি। আমাদেরই কতটা হয়েছে কে জানে। পুরাণের কতটা সত্যিকারের ইতিহাস আর কতটা ইতিহাস পাগলদের বোকা বানানোর জন্য পুরাণকারের নির্মম অট্টহাস্য, তারই মীমাংসা করতে অর্ধেক জীবন কেটে যায়। আফগানিস্তানের অর্বাচীন ইতিহাস নানা ফার্সি পাণ্ডুলিপিতে এদেশে ওদেশে অন্তত 4খানা দেশে ছড়িয়ে আছে। এদেশের মাল নিয়ে পণ্ডিতরা নাড়াচাড়া করেছেন মাহমুদ বাবরের ভেতর দিয়ে ভারতবর্ষের পাঠান, তুর্কি, মোগল যুগের ইতিহাস লেখার জন্য। কিন্তু বাবরের আত্মজীবনীর সঙ্গে নিয়ে আজ পর্যন্ত কোনো ভারতীয় পণ্ডিত আফগানের কথাই ওঠে না। কাবুল, হিন্দুকুশ, বদকশান, বল্ক, দৈমানা, হীরাতে ঘোরাঘুরি করেননি, কারণ আফগান ইতিহাস লেখার শিল্পীরা নিয়ে ভারতীয় পণ্ডিত এখনও উদ্বাস্তু হননি। অথচ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আফগানিস্তানের ইতিহাস না লিখে ভারতের ইতিহাস লেখার জো নেই। আফগান রাজনীতি না জেনে ভারতের সীমান্ত প্রদেশ ঠান্ডা রাখার কোনো মধ্যনারায়ণ নেই। গোদের ওপর আরেক বিস্ফোরা। আফগানিস্তানের উত্তরভাগে অর্থাৎ বল্ক বদকশানের ইতিহাস তার সীমান্ত নদী আমুদরিয়ার গ্রিক অক্ষুষ, সংস্কৃত বক্ষু। ওপারের তুর্কিস্তানের সঙ্গে পশ্চিম ভাগ অর্থাৎ হিরাত অঞ্চল ইরানের সঙ্গে পূর্বভাগ অর্থাৎ কাবুল, জালালাবাদ খাস ভারতবর্ষ ও কাশ্মীরের ইতিহাসের সঙ্গে মিশে গিয়ে নানা যুগে নানা রং ধরেছে। আফগানিস্তানের তুলনায় সুইজারল্যান্ডের ইতিহাস লেখা ঢের সোজা, যদিও সেখানে 3টা ভিন্ন জাত আর 4টে ভাষা নিয়ে কারবার। আর শেষ বিপদ, যে 2-4খানা কেতাবপত্র আছে সেগুলো খুললেই দেখতে পাবেন পণ্ডিতরা সব রামদা উঁচিয়ে আছেন। গান্ধার লিখলেই সেই রামদা উঁচিয়েছেন, অর্থাৎ গান্ধার কোথায়? কাম্বোজ বললেই সেই খণ্ড, অর্থাৎ কাম্বোজ বলতে কি বুঝো? কম্বুকণ্ঠী বা কম্বুগ্রীব বলতে বোঝায় যার গলায় শাঁখের গায়ের 3টে দাগ কাটা রয়েছে, যেমনতর বুদ্ধের গলায়। কম্বোজ দেশ কি তবে গিরি উপত্যকার কণ্ঠী ঝোলানো দেশ আফগানিস্তান, অথবা কম্বু যেখানে পাওয়া যায় অর্থাৎ সমুদ্র পাড়ের দেশ বেলুচিস্তান? এমনকি দেশগুলোর নামের পর্যন্ত ঠিক ঠিক বানান নেই। যেমন ধরুন বল্ক, কখনো বলহিকা, কখনো বালহিকা, কখনো বালহিকা। সে কি তবে ফেরদৌসি উল্লিখিত বল্ক?
যেখানে জরথুস্ত্র রাজা গুশত আসফকে আবেস্তা মন্ত্রে দীক্ষিত করেছিলেন, সেখান থেকেই কি আজকের দিনের কাবুলিয়া জাফরান আর হিং নিয়ে আসে? কারণ ওই দুয়ের নামই তো সংস্কৃতে বালহিকম। রাসেল বলেছেন, পণ্ডিতজন যে স্থলে মতানৈক্য প্রকাশ করেন, মূর্খ যেন তথায় ভাষণ না করে। আমার ঠিক উল্টো বিশ্বাস। আমার মনে হয় ঠিক ওই জায়গাতেই তার কিছু বলার সুযোগ। পণ্ডিতরা যখন একজোট হতে পারেন না, তখন সে বারোয়ারি কিল থেকে নিষ্কৃতি পায়। পণ্ডিত মূর্খে মিলে আফগানিস্তান সম্বন্ধে যেসব তথ্য আবিষ্কার করেছেন, তার তত্ত্ব মোটামুটি এই: আর্য জাতি আফগানিস্তান খাইবার পাস হয়ে ভারতবর্ষে এসেছিল, পামির, দার্দিস্তান বা পৈশাচভূমি কাশ্মীর হয়ে নয়। বোগাস কই বর্ণিত মিতানি রাজ্য ধ্বংসের পর যদি এসে থাকে, তবে প্রচলিত আফগানে কিংবদন্তি যে আফগানরা ইহুদিদের অন্যতম পথভ্রষ্ট উপজাতি, সেটা সম্পূর্ণ মিথ্যা নয়। অর্থাৎ কিংবদন্তি দেশ ঠিক রেখেছে, কিন্তু পাত্র নিয়ে গোলমাল করে ফেলেছে। গান্ধারী কান্দাহার থেকে এসেছিলেন। পাঠান মেয়ের দৈর্ঘ্যপ্রস্থ দেখেই বোধ করি মহাভারতকার তাকে শতপুত্রবতী রূপে কল্পনা করেছিলেন। বৌদ্ধ ধর্ম অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে উত্তর ভারতবর্ষ ও আফগানিস্তানের ইতিহাস স্পষ্টতর রূপ নিতে আরম্ভ করে। উত্তর ভারতের 16টি রাজ্যের নির্ঘণ্টে গান্ধার ও কাম্বোজের উল্লেখ পাই। তাদের বিস্তৃতি ও প্রসার সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করলে পণ্ডিতরা সেই রামদা দেখান। এ যুগে এবং তারপর বহু যুগ ধরে ভারত ও আফগানিস্তানের মধ্যে যেরকম কোনো সীমান্ত রেখা ছিল না, ঠিক তেমনি আফগান ও ইন্দো ইরানিয়ান ভূমি পারস্যের মধ্যে কোনো সীমান্ত ভূমি ছিল না। বক্ষু বা আমুদরিয়ার উভয় পারের দেশকে সংস্কৃত সাহিত্যে ভারতের অংশরূপে ধরা হয়েছে। প্রাচীন ইরানের সাহিত্যে তাকে আবার ইরানের অংশরূপে গণ্য করা হয়েছে। তারপর ইরানি রাজা সাইরাস কুরুশ সম্পর্কে সম্পূর্ণ আফগানিস্তান দখল করে ভারতবর্ষের সিন্ধু নদ পর্যন্ত অগ্রসর হন। সিকান্দার শাহের সিন্ধু দেশ জয় পর্যন্ত আফগানিস্তান ও পশ্চিম সিন্ধু ইরানের অধীনে থাকে। সিকান্দার উত্তর আফগানিস্তান হয়ে ভারতবর্ষে ঢুকেন, কিন্তু তাঁর সৈন্যদল খাইবার পাস হয়ে পেশোয়ারে পৌঁছায়। খাইবার পেরোবার সময় সীমান্তের পার্বত্য জাতি পাহাড়ের চূড়োতে বসে সিকান্দারের সৈন্যদলকে এতই উদ্যস্ত করেছিল যে গ্রিক সেনাপতি তাদের শহর গ্রাম জ্বালিয়ে তার প্রতিশোধ নিয়েছিলেন। সিকান্দারের সিন্ধু জয় ভারতবর্ষের ইতিহাসে যেরকম জোর দাগ কেটে গিয়েছে, তেমনি গ্রিক অধিকারের ফলে আফগানিস্তানেও ভৌগোলিক আরিয়া, আরাখোসিয়া, গোদ্রেসিয়া, পারোপানিসোদাই ও দ্রাঙ্গিয়ানা অর্থাৎ হিরাত, বল্খ, কাবুল, গজনি ও কান্দাহারের প্রদেশে বিভক্ত হয়ে ভৌগোলিক ও ঐতিহাসিক রূপ নিতে আরম্ভ করে। সিকান্দার শাহের মৃত্যুর কয়েক বছরের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য সমস্ত উত্তর ভারতবর্ষ দখল করে গ্রিকদের মুখোমুখি হন। ফলে হিন্দুকুশের উত্তরের বাল্হিক প্রদেশ ছাড়া সমস্ত আফগানিস্তান তার অধীনে আসে। মৌর্য বংশের পতন ও শুঙ্গ বংশের অভ্যুদয় পর্যন্ত আফগানিস্তান ভারতবর্ষের অংশ হয়ে থাকে। ভারতীয় আর্যদের চতুর্বেদ ও ইরানি আর্যদের আবেস্তা একই সভ্যতার বিকাশ। কিন্তু মৌর্য যুগের একদিকে যেমন বেদ বিরোধী বৌদ্ধ ধর্মের প্রসার হয়, অন্যদিকে তেমনি ইরানি ও গ্রিক ভাস্কর শিল্প ভারতীয় কলাকে প্রায় সম্পূর্ণ অভিভূত করে ফেলে। অশোকের বিজয়স্তম্ভের মসৃণতা ইরানি ও তার রসবস্তু গ্রিক। সে যুগের বিশুদ্ধ ভারতীয় কলার যে নিদর্শন পাওয়া গেছে, তার আকার দৃঢ়, গতি পঙ্কিল, কিন্তু সে ভবিষ্যৎ বিকাশের আশায় পূর্ণগর্ভ। অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য মধ্যন্তিক নামক শ্রমণকে আফগানিস্তানে পাঠান। সমস্ত দেশ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কিনা সে বলার উপায় নেই, কিন্তু মনে হয় আফগানিস্তানের অনুর্বরতা, বর্ণাশ্রম, ধর্মের অন্তরায় ছিল বলেই আফগান জনসাধারণের পক্ষে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া অপেক্ষাকৃত সহজ হয়েছিল। 2 শতাব্দীর ভেতরেই আফগানিস্তানের বহু গ্রিক, সিথিয়ান ও তুর্ক বুদ্ধের স্মরণ নিয়ে ভারতীয় সভ্যতা সংস্কৃতির সঙ্গে সম্মিলিত হয়ে বেদ আবেস্তার ঐতিহ্য বৌদ্ধ ধর্মের ভেতর দিয়ে কিছুটা বাঁচিয়ে রাখে। উত্তর আফগানিস্তানের বল্খ প্রদেশের মৌর্য সম্রাটদের যুগের গ্রিক সাম্রাজ্যের অংশীভূত ছিল। মৌর্য বংশের পতনের সঙ্গে সঙ্গে বল্খ অঞ্চলের গ্রিকদের ভিতর অন্তর্কলহ সৃষ্টি হয় ও বল্খের গ্রিকগণ হিন্দুকুশ অতিক্রম করে কাবুল উপত্যকা দখল করে। তারপর পাঞ্জাবে ঢুকে গিয়ে আরও পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। এদের একজন রাজা মেনানদের পালি ধর্মগ্রন্থ মিলিন্দ পঞ্চহর রাজা মিলিন্দ নাকি পূর্ব পাটলিপুত্র ও দক্ষিণে
করাচি পর্যন্ত আক্রমণ করেন। মধ্য ও দক্ষিণ আফগানিস্তান তথা পশ্চিম ভারতের গ্রিক রাজাদের কোনো ভালো বর্ণনা পাবার উপায় নেই। শুধু এক বিষয়ে ঐতিহাসিকদের তৃষ্ণা তারা মেটাতে জানেন। কাবুল থেকে ৩০ মাইল দূরের বেগ্রাম উপত্যকায় এঁদের তৈরি হাজার হাজার মুদ্রা প্রতি বছর মাটির তলা থেকে বেরোয়। খ্রিস্টপূর্ব ২৬০ থেকে খ্রিস্টপূর্ব ১২০ রাজ্যকালের ভেতর অন্তত ২৯ জন রাজা ও ৩ জন রানীর নাম চিহ্নিত মুদ্রা এ যাবৎ পাওয়া গিয়েছে। এগুলোর উপরে গ্রিক ও খরষ্ঠী এবং শেষ দিকের মুদ্রাগুলোর উপরে গ্রিক ও ব্রাহ্মী হরফে লেখা রাজা রানীর নাম পাওয়া যায়। এ যুগে রাজায় রাজায় বিস্তর যুদ্ধ বিগ্রহ হয়েছিল, কিন্তু আফগানিস্তান ও পশ্চিম ভারতের যোগসূত্র অটুট ছিল। আবার দুর্যোগ উপস্থিত হলো। আমুদরিয়ার উত্তরের শক জাতি ইউয়েচিদের হাতে পরাজিত হয়ে আফগানিস্তান ছড়িয়ে ফেলল। কাবুল দখল করে তারা দক্ষিণ পশ্চিম দুদিকেই ছড়িয়ে পড়ে। দক্ষিণ আফগানিস্তান, বেলুচিস্তান ও সিন্ধু দেশে তাদের বসতি পাকাপাকি হলে পর এই অঞ্চলের নাম সংস্কৃতে শকদ্বীপ, ইরানিতে শকস্থান হয়। বর্বর শকেরা ইরানি, গ্রিক ও ভারতীয়দের সংস্রবে এসে কিছুটা সভ্য হয়েছিল বটে, কিন্তু আফগানিস্তানের ইতিহাসে তারা কিছু দিয়ে যেতে পারেনি। শকদের হারায় ইন্দো পার্থিয়ানরা। এদের শেষ রাজা গন্ধফার্নেস নাকি যীশুখ্রিস্টের শিষ্য সেন্ট টমাসের হাতে খ্রিস্টান হন, কিন্তু এই সেন্ট টমাসের হাতেই নাকি আবিসিনিয়াবাসী হাবশিরাও খ্রিস্টান হয় ও এরই কাছে মালাবার ও তামিলনাড়ের হিন্দুরাও নাকি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। মাদ্রাজের কয়েক মাইল দূরে এক পাহাড়ের উপর সেন্ট টমাসের কবর দেখানো হয়। কাজেই আফগানিস্তানে খ্রিস্ট ধর্ম প্রচার বোধ করি বিশেষ বিশ্বাসযোগ্য নয়।